প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এই 2024 সালের লোকসভা নির্বাচনের মাধ্যমে যে রেজাল্ট তারা পেয়েছে তার সাপেক্ষে অনেক কন্ট্রাডিকশন এখন দেখা দিচ্ছে। তাই প্রশ্নটা এসে যাচ্ছে যে নরেন্দ্র মোদীজি এবার তৃতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রী হতে পারছেন কিনা বা সরকার গঠন করতে পারছেন কিনা। প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে যে এই পর্যন্ত যে সংবাদ মাধ্যমে সংবাদ এসছে সবাই কম বেশি জেনে গেছেন, এনডিএ যে বৈঠকটা হয়েছে, মানে নরেন্দ্র মোদীজির সঙ্গে যে সমস্ত 2-4টে দল আছেন জোট করে, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই এনডিএর সাংগঠনিক দল নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। যদিও সেটা 7-8 তারিখে পরিষ্কার হয়ে যাবে যে প্রধানমন্ত্রী হিসেবে কে বিবেচিত হচ্ছেন, নির্বাচিত হচ্ছেন, বা এনডিএ বৈঠকে কমপ্লিটলি কী সিদ্ধান্ত হতে চলেছে। আপাতত এই পর্যন্ত আশা রাখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার পুনরায় তৃতীয়বারের জন্য নির্বাচিত হচ্ছেন। প্রশ্ন হচ্ছে, সত্যি কি তিনি প্রধানমন্ত্রী হবেন? আবারও প্রশ্ন, কারণ যারা প্রেডিক্ট করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, বা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে সমস্ত আসন সংক্রান্ত ব্যাপারে ঘোষণা করা হয়েছিল, সেখানে কিন্তু এক পর্যায়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যদি তাদেরকে সরকার গঠন করতে হতো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, যদি শুধুই বিজেপি বলা হয়, তাহলে কিন্তু সেখানে 272-73টি সিট তাদেরকে পেতে হতো। সেটা কিন্তু তারা পায়নি। তারা 240-42-এ এসে থেমে গেছে। টোটাল এনডিএ জোটে তারা আসন সংখ্যা পেয়েছে ধরুন 290 থেকে 294, 95, 96 এরকম। তো এই আসন সংখ্যা পেয়ে তারা কিন্তু সরকার অবশ্যই গঠন করতে পারে। সেখানে জোটের উপরে ডিপেন্ড করতে হয়। জোটটা আসলে খুব বড় সড়ো জোট নয়, যেমন ইন্ডিয়া জোট, যেখানে তারা সব মিলিয়েই কিন্তু 233-34 এরকম কি পেয়েছে, এবং কংগ্রেস সেখানে 99 এসে দাঁড়িয়ে গেছে, 100 ক্রস করতে পারেনি। সুতরাং দেখা যায় যে সরকার গঠনের জন্য যাদের সম্পূর্ণ ক্ষমতা রয়েছে সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি বা তথা এনডিএ সরকারের বা এনডিএ জোটের। এখন যদি সার্বিক দিক থেকে চিন্তা করা হয়, তাহলে কিন্তু এখানে নরেন্দ্র মোদীজির কিন্তু তথা বিজেপি সরকারের কিন্তু চরম পতন ঘটেছে। এটার জন্য কেউ আবার দুশ্চিন্তা করে ফেলবেন না, তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর হতে পারবেন না? হ্যাঁ, সেটা অবশ্যই এখন শতকরায় 99% এখন দেখা যাচ্ছে যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বাকিটা পলিটিক্যাল রাস্তা এত বড় বিপর্যয়ের রাস্তা, যেটা আমি বিগত দিনেও বলেছি যে প্রধানমন্ত্রী তথা বিজেপির এনডিএ জোট সেখানে 350 তারা ক্রস করে যাবে যদি ঠিকঠাক প্রক্রিয়াতে ভোট হয়। তাহলে অনেকে প্রশ্ন করবেন, তাহলে ঠিকঠাক ভোট হয়নি। দেখুন, কি হয়েছে না হয়েছে এ বিষয় নিয়ে আমি মুখোশটাকে খুলবো না বা কিছুই বলবো না, এই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না। তবে ইঙ্গিত দিয়ে অবশ্যই যাচ্ছি, যেখানে মারাত্মক পরাজয় এসেছে কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর না, মারাত্মক পরাজয়টা এসছে কিন্তু উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের। যেখানে এত বড় সম্ভাবনাময় রাজ্য, যেখানে বিজেপির এত বড় সাংগঠনিক কেন্দ্র, সেখানে কিন্তু যে আসন সংখ্যা পাওয়ার কথা সেখানে 40% কমে গেছে। তার মানে দেখা যাচ্ছে কি যে 80টা সিট পাওয়ার কথা ছিল, সেখানে তারা 34টা পেয়েছে। তার মানে এখানেই 30 থেকে 35টা আসন সংখ্যা কমে গেছে। এখানে মারাত্মক বিপর্যয় এসছে। পশ্চিম বাংলার ক্ষেত্রে 20টা সিট কমে গেছে। এটা কিন্তু জেনুইন আরও 20টা সিট পাওয়ার কথা। সুতরাং সব মিলিয়ে 50 থেকে 60টি সিট এখানেই পাওয়ার কথা। তাহলে এনডিএ জোটের 350 ক্রস করে যাচ্ছে হিসেব মতো কিন্তু এটা। কিন্তু এখানে বিপর্যয়টা কেন? এই বিপর্যয়ের পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। হতে পারে সেটা লৌকিক, হতে পারে সেটা সামাজিক, হতে পারে রাজনৈতিক, হতে পারে স্বৈরতান্ত্রিক, হতে পারে সন্ত্রাস। তবে উত্তরপ্রদেশের যে বিপর্যয়টা সেটা কিন্তু জনগণ সাক্ষ্য দিয়েছে। এখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি তিনি তো ক্ষমতায় রয়েছেন, তাহলে তার ক্ষমতার উপরে উঠে কেউ কিছু তো করতে পারে না।
এটা হচ্ছে সঠিক জনগণের রায়, এটা ভাবা যেতে পারে। যেমন তার উৎকৃষ্ট প্রমাণ, অযোধ্যার রাম মন্দিরকে নিয়ে যে পরিমাণ জলঘোলা হয়েছিল, যে পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়েছিল, তার যে বিগলিত ধারা শ্রী রামচন্দ্রের, সেটা কিন্তু বাস্তবিক পক্ষে আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হয়নি। কারণ অযোধ্যায় বিজেপি সরকারের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু পরাজিত হয়েছেন, এটা ভাবা যায় না, কল্পনার অতীত। তাহলে এখানে একটা জিনিস প্রমাণিত হচ্ছে, মানুষ মানবাত্মাতে বিশ্বাসী, শুধু দেবত্ব নয়। আসলে ধর্ম কিন্তু কর্মের উপরেই টিকে থাকে। ধর্ম কর্ম না থাকলে ধর্ম পূর্ণত্ব লাভ করতে পারে না। আবার কর্মের ভেতরে ধর্মের যে ধীশক্তি, সেই শক্তিটা যদি নষ্ট হয়ে যায়, ধারণ শক্তিটা নষ্ট হয়ে যায়, তাহলে সে কর্মের ব্যভিচার এসে যায়, সেটা সাত্ত্বিক বিশুদ্ধ কর্ম হয় না, সেটা ভ্রষ্টাচারীর কর্ম হয়ে যায়। ফলে এখানেই বিচার্য বিষয়, কর্মর রহস্য কি। আমি বিগত দিনেই বলেছি, স্বামী বিবেকানন্দ এই তত্ত্বের উপরে জোর দিয়েছিলেন যে গীতা পাঠ আর হচ্ছে ফুটবল খেলা, এই দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন। এটা নিয়ে অনেক জলগোলা হয়েছে, বিগত দিনে অনেক ধরনের সমালোচনা হয়েছে। স্বামী বিবেকানন্দ চিত্রপটের সামনেই বলছি, তো তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি তিনি কি বলতে চাচ্ছেন। এক আনুভূতিক শক্তি কাজ করছে, যে তার কথোপকথন নিয়ে এখনো সমালোচনা হচ্ছে। বিবেকানন্দ হাসছেন, স্বামীজি হাসছেন, যে তারা এই কথার অর্থ বুঝতে পারেনি। কিন্তু বাস্তবিক পক্ষে জীবনে যখন ঘটে যায় এই পরম সত্য, তখন কিন্তু বোঝা যায় যে কর্মসত্য, ফুটবল সত্য, না গীতা সত্য, না আধ্যাত্মিক ধর্ম সত্য। দুটোই সত্য বস্তু, কিন্তু এই দুটো সত্য বস্তুর ভেতরে এক অদ্ভুত রহস্য রয়েছে, কোনটা ধর্ম আর কোনটা কর্ম, এটা পরিষ্কার রূপে অধিকাংশ মানুষ বুঝতে পারেন না। স্বামীজি বুঝেছিলেন, কারণ তিনি ত্রিকালদর্শী মহাপুরুষ, তিনি ঋষি মণ্ডলের এক পুরুষ, মহাপুরুষ, প্রেরিত পুরুষ। তো তিনি বলেছিলেন এই কর্মরহস্যের কথা। যুধিষ্ঠিরও এই কর্মরহস্যের জালে পড়ে গেছিলেন। এখানে সাধারণ রাজনৈতিক নেতারা যে কর্মরহস্যের ভেতরে পড়বেন না, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, পড়ে যেতেই পারে যে কোনো সময়। তাই পড়ে গেছেন অযোধ্যার ক্ষেত্রে। যে দেবত্বের যে ধর্মতত্ত্বকে নিয়ে যেভাবে প্রচারিত সম্প্রচারিত হয়েছিল, তার প্রভাব বাস্তবিক জীবনে কিন্তু নরেন্দ্র মোদীজির জীবনে ঘটেনি, বিশেষ করে উত্তরপ্রদেশে কিন্তু সেটা ঘটেনি। সুতরাং মারাত্মক বিপর্যয়, এটা নরেন্দ্র মোদীজির কিন্তু পরাজয় নয়, পরাজয়টি হচ্ছে কিন্তু যোগী আদিত্যনাথের, মারাত্মক। এই সূত্রকে ধরে বিজেপির পরাজয়। যদিও তারা দলনেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার পুনরায় সরকার গড়তে পারেন, সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় যারা বিরোধী পক্ষ রয়েছেন তারা অবশ্য লাফাচ্ছেন, খুবই লাফাচ্ছেন, কিন্তু অহেতুক লাফানো হচ্ছে। বাকিটা জনগণের রায়। অনেকে বলবেন জনগণের রায়, এই যে এনডিএ আর এই যে ইন্ডিয়া জোট, এই যে ইন্ডিয়া জোট, যেখানে কংগ্রেস একটা বড় দল, সেখানে 99 পেয়েছে আসন, তাহলে তারা কি করে সরকার গঠন করতে পারে? সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন কি করে, যে না আমি অমুক দল করছি, অমুক দল করছি, কংগ্রেসের সঙ্গে জুড়ে গিয়ে আমি একটা জোট তৈরি করেছি, সেটা কি, একটা হচ্ছে ইন্ডিয়া। তো এটা কিন্তু জনগণের জোট নয়। আমি জনগণের ভোট পেয়ে নেতা হয়েছি, এখন আমি প্রত্যেকটি জনগণের কাছে কি আবার নতুন করে রায় নিচ্ছে, নতুন করে ভোট হচ্ছে, যে আমি এখন কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কিন্তু আমি সরকার গঠন করতে যাচ্ছি। জনগণ কিন্তু জানতো যে এখানে জোট আছে, তা সত্ত্বেও তারা এক একটা দলকে ভোট দিয়েছে, সেই দলকে ভালোবেসে, এটা নিশ্চিত। কিন্তু এখানেও কিন্তু অনেক বৈপরীত্য আছে। সাধারণ জনগণের ভেতরে যদি জরিপ করা যায়, তাহলে আমার ধারণা একটা কনসেপ্ট, 40% জনগণ তারা বলবে যে আমি কংগ্রেসকে পছন্দ করি, কিন্তু বামকে পছন্দ করি না। অন্তরালে এমন গভীর রহস্য লুক্কায়িত আছে যে বামকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি তুমি কংগ্রেস পছন্দ করো, অথচ তুমি জোটের সঙ্গে থেকে ভোট দিচ্ছ, না আমি কংগ্রেসকে পছন্দ করি না কিন্তু বিজেপিকে হটাতে চাই, অর্থাৎ প্রতিহিংসা। এই প্রতিহিংসার আগুনে জ্বলে গিয়ে কখনো কখনো শত্রুর সঙ্গে মিত্রতা স্থাপন করেন, এটা কিন্তু জনগণের রায় না প্রকৃতপক্ষে। সুতরাং যখন একক সংখ্যাগরিষ্ঠ জনগণের রায় আসবে, তখনই প্রমাণিত হবে যে সেই সরকার বা সেই ব্যক্তি দলনেতা বা প্রধানমন্ত্রী বা রাজা। সেক্ষেত্রে যদি বিচার করা হয়, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্রজি 240টি আসন পেয়েছেন টোটাল 543টি আসনের ভেতরে। তার মানে দেখা যাচ্ছে 50% জনগণের রায় একক সংখ্যাগরিষ্ঠতা হিসেবে তারা কিন্তু পেয়েছেন। সুতরাং এখানেই বলা যেতে পারে যে প্রধানমন্ত্রীজি সাকসেস। কিন্তু সাকসেস নয় এই ক্ষেত্রে, তার ঘোষণার সাপেক্ষে তার ব্যক্তি জীবনের যে কর্মরহস্য, সেখানে কিন্তু তিনি ফেঁসে গেছেন। সেখানে আধ্যাত্মিকতার নামে যে প্রহসন চলেছিল, যেটা পরবর্তীকালে এখন পরবর্তীতে
প্রমাণিত হচ্ছে, সেটা বিরোধী দলপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে এই জিনিসগুলোকে প্রচার করছেন। এটা আমাদের ব্যক্তিগত অভিমত নয়, তবে কিছু ব্যক্তিগত অভিমত তো অবশ্যই আছে, যেখানে এই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজি, আমি অবশ্যই সেই অ্যাসেম্বলিতে গেছি, ঠিক আছে, আমি ল মিনিস্টার এরকম সমস্ত ব্যক্তিদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে একই বৈঠকে থেকে বেশ ঘন্টা 2-3 এরকম আলোচনা বা কথোপকথন হয়েছে আমাদের সঙ্গে, এরকম, সেটা অনেক বছর আগের কথা, এখন হয়তো কেউ চিনবেন না। তো সেখানে অবশ্যই সাধুবাদ জানাতে হয়, কিন্তু আসল সত্য কিন্তু এটাই যে যোগী আদিত্যনাথজি হয়তো সন্ন্যাসের জায়গা থেকে রাজনৈতিক মঞ্চে এসেছেন, আবার রাজনৈতিক মঞ্চে থেকে তিনি যে লড়াইটি করছেন সেখানে যে তার যে পিউরিফিকেশন সেটা যে সম্পূর্ণরূপে 100% আছে, সেটা কি বলা যাবে কি না যাবে, সেটা সাধারণ জনগণের কাছে বিচার্য বিষয় এবং সাংবিধানিকভাবে বিচার্য বিষয়। যদি আধ্যাত্মিকভাবে দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি, তাহলে সাংবাদিক পক্ষের থেকে একবার ওনাকে ভাষণ সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এই রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে, যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। তো সেখানে প্রশ্ন করেছিলেন যে শঙ্করাচার্য সম্প্রদায়ের যে স্বামী নিশ্চলানন্দ সরস্বতী থেকে শুরু করে শঙ্করাচার্যগণ তারা আসতে চাইছেন না, তারা এই প্রাণ প্রতিষ্ঠার সময়কালীন সময়টাকে নিয়ে তারা বিরোধিতা করছেন। তো সেখানে যোগী আদিত্যনাথ যে একটা কথা বলেছিলেন, এই কথাটি শুনে আমার তখনই ভয় লেগেছিল যে ইনি আধ্যাত্মিকতার নামে কি সম্প্রচার করছেন, এখানে কন্ট্রাডিকশন ছিল আমার। ব্যক্তিগতভাবে হয়তো যোগী আদিত্যনাথকে আমি বিরোধিতা করছি না, কিন্তু যদি আধ্যাত্মিক নৈতিকতার দিকে প্রশ্ন তুলি তাহলে কিন্তু একটা বিরোধ অবশ্যই আসবে নিরপেক্ষভাবে। সেটা কি? সেটা হচ্ছে তিনি বলছেন যে দেখুন, গুরু আচার্য এসবগুলো আগে নয়, আগে হচ্ছে ভগবান রাম। ভগবান রাম, ভগবান আগে হতে পারে না, ভগবান আগে কখনোই হতে পারে না। আগে সৃষ্টি, আপনি সৃষ্টিকর্তাকে কি করে চেনেন? সৃষ্টিকে ধরেই। এই সৃষ্টিকর্তা, সৃষ্টি প্রজনন বিদ্যার স্বরূপে যে মহাকরুণাময় শক্তি, সেই পরমেশ্বর ভগবান রূপ ধারণ করে আসেন, তিনি আচার্য। এই আচার্য পরম্পরা, এই গুরু পরম্পরা যদি প্রথমেই অস্বীকৃত হয়, তাহলে কোনো ধর্ম তার ভিত্তি স্থাপন করতে পারে না, তার ফাউন্ডেশন থাকতে পারে না, কোনো ভগবত শক্তি টিকে থাকতে পারে না, এবং কোনো ধর্ম অক্ষত থাকতে পারে না, অক্ষুণ্ণ থাকতে পারে না, সে ক্ষণভঙ্গুর হয়ে ওঠে। এই জন্যে এই হিন্দু সনাতন ধর্ম বলে যারা লাফাচ্ছেন, তাদের ভেতরে এই যে কট্টরপন্থী ভাব এবং যে ডগমেটিক ভিউজ, এই জিনিসটাই কিন্তু হিন্দু সনাতন ধর্মকে সব থেকে বড় আঘাত করেছে। এই জন্যে কালের চক্রে এত বড় একটা সংগঠন সারা বিশ্বময়, সারা পৃথিবী শুদ্ধ, তার সাংগঠনিক জনসংখ্যার যদি পরিমাণ সংখ্যা নির্ণয় করা হয়, তাহলে দেখা যাবে কি যে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা অনেক কম। আজকে খ্রিস্টানিটির সংখ্যা বেশি, আজকে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা বেশি। সেখানে যে স্বৈরতান্ত্রিকতা থাকুক আর যাই থাকুক, কিন্তু এত বড় ক্ষণভঙ্গুরতা কেন? এর পেছনে কিন্তু মূল রহস্য হচ্ছে এখানেই, যে তারা বিস্তীর্ণতার ভেতরে নিজেকে গ্রহণ করতে পারেনি, কাল চক্রে এসে তাদের ভেতরে এক সংকীর্ণতা প্রবেশ করেছে। এই আচার্যবাদ একটা অদ্ভুত সনাতনী রেওয়াজ, সেই জিনিসটাকে তিনি অস্বীকার করেছিলেন। শঙ্করাচার্যকে এক প্রকার অপমান করেছিলেন, যেটা ভারতীয় সনাতন, হিন্দু সনাতন ধর্মের যে ধারক এবং বাহক এবং স্তম্ভ, সেটাকে অস্বীকার করা যায় না। দলীয় চক্র পড়ে অনেক সাধুরাও এই কথা বলেছেন যে শঙ্করাচার্যের মতো বলছেন, কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠা হবে, সেখানে নরেন্দ্র মোদীর অনেক গুণগান করেছিলেন। এইটাই সব থেকে বড় ভিত্তি স্থাপনের চরম বিপর্যয় ঘটিয়ে দিয়েছে। এটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি পরিমাপ করে তখনই আমার এটা কনসেপ্ট এসেছিল, সেটা তা প্রমাণিত হয়েছে। এই জন্যে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকার গঠন করবেন, আমিও আশা করি, কারণ এখন ভারতের যে মাসনাদ বা যে আসন, সেটা কার কাছে যাবে, কি আসলে এটা সঠিকভাবে করতে পারবে, এরকম কেউ উপযুক্ত আসলে কেউ নেই। নরেন্দ্র মোদী যে উপযুক্ত, সেটাও যে 100% বলতে পারছি সেরকমও নয়। তিনি যে প্রচুর কাজ করেননি সেটাও না, প্রচুর কাজ করেছেন, আধ্যাত্মিকতার সাথে সঙ্গতি রেখে করেছেন। কিন্তু কোথাও যেন নটরাজের নাট্য মঞ্চে মনে হচ্ছে যেন কোথাও একটু নাটকের রাজনৈতিক মঞ্চে খেলা চলছে, আবার রাজনৈতিকতাকে নিয়ে খেলা চলছে। সুতরাং বিতর্ক কিন্তু থেকেই যাচ্ছে, পরিষ্কার রূপে বিশুদ্ধ তুলসী পাতা কিন্তু হতে পারছি না আমরা। কিন্তু প্রসঙ্গ হচ্ছে প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা। আশা রাখা যাচ্ছে 7-8 তারিখে অবশ্য পরিষ্কার হয়ে যাবে।